আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের। এদিকে কারোর সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া, বলছে পুতিন। জাবালিয়ার 70% স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এদিকে সব যুদ্ধেরই নিয়মকানুন থাকে, যার সবগুলো লঙ্ঘন করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। সর্বশেষ জানিয়ে দেব, দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে, বলছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি ইসরায়েলের। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে অস্থিরতা। গাজা, লেবানন এবং ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে দেশটি। এবার আরেক দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু এক সতর্কবার্তায় বলেছেন, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল। ইরানের মিত্র এই গোষ্ঠীর সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে সমান শক্তি দিয়ে হামলা চালানো হবে। নেতানিয়াহুর এমন বক্তব্য ইরানের এই প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। নেতানিয়াহুর এমন ঘোষণার মধ্যে দেশটির প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা ইরানের সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন। গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান সহ কর্মকর্তারা বলেছেন, ইয়েমেনে প্রক্সি গোষ্ঠীর উপর হামলার চেয়ে ইরানের সরাসরি হামলা এখনই সক্ষম সময়। সাফেহ শহরে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছে, হুতিদের বিরুদ্ধে ইসরায়েল একা নয়। অতীতে গোষ্ঠীটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ বাহিনী বারবার হামলা চালানোর ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ আমাদের মতো হুতিদের হুমকি হিসেবে দেখে। এটি কেবল বিশ্বব্যাপী জাহাজ চলাচলের জন্য নয়, বিশ্ব ব্যবস্থার জন্য হুমকি তারা। আমরা যেভাবে ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক কাজ করেছি, তেমনি আমরা হুতিদের বিরুদ্ধে শক্তি সংস্কলন এবং সততার সঙ্গে কাজ করব। কারোর সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আর কখনো কোনো দেশ বা জোটের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্য নিজেদের জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। রাশিয়া ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাশিয়ার স্বার্থ ত্যাগ করার জন্য দেশটির সাবেক নেতাদের সরাসরি দায়ী করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটনের নেতৃত্বাধীন তথাকথিত সভ্য বিশ্বে যোগ দেওয়ার লক্ষ্যে রাশিয়ার সাবেক নেতা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্য কখনো রাশিয়াকে সমান অংশীদার হিসেবে মেনে নিতে চায়নি বলে সেসব রুশ নেতা দেশের স্বার্থ ত্যাগ করেও কোনো কিছু অর্জন করতে পারেননি। রাশিয়ার প্রেসিডেন্ট দৃশ্যত 1990-এর দশকের গোড়ার দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী সময়ের কথা বলেছেন, যখন তৎকালীন রুশ নেতারা সোভিয়েত নিয়ন্ত্রিত অর্থনীতিকে পুঁজি বাজারে রুশ রূপ দিতে গিয়ে রাশিয়ার অর্থকে ভয়ঙ্কর সংকটে ফেলে দিয়েছিলেন। পরবর্তীতে রুশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রাশিয়ার জাতীয় মুদ্রা তহবিলের ভয়াবহ অবমূল্যায়ন করতে বাধ্য হয় এবং 1998 সালে এটি দেউলিয়া ঘোষণা করে। এমন সময় এই ঘটনা ঘটে যখন মস্কো নিজেকে পাশ্চাত্যের অংশ পরিণত করার চেষ্টা করেছিল। এ সম্পর্কে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা তার কোনো মিত্র কখনো রাশিয়াকে সম অংশীদার হিসেবে মেনে নিতে চায়নি। উল্টো তারা সবসময় রাশিয়ার সম্পূর্ণ ধ্বংস চেয়েছে। তিনি বলেছেন, যখন রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়, তখন পাশ্চাত্য রাশিয়াকে তাদের কথিত সভ্য বিশ্বের অংশে পরিণত করার পরিবর্তে মস্কোর বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনে। জাবালিয়ার 70% স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। গত প্রায় 15 মাসের আগ্রাসনে গাজা উপত্যকা উত্তরাঞ্চল অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরের 70% স্থাপনা ধ্বংস করে ফেলেছে। ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইহুদিবাদী দৈনিক হারেসকে প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনের ফলে জাবালিয়া বর্তমানে একটি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এখন সেখানে শুধু উদ্বাস্তু কুকুরের দখলে আবর্জনার ভিতরে খাবার খুঁজতে দেখা যায়। হেলেন বলেছেন, যতদূর চোখ দেখা যায় ততদূর মাইলের পর মাইল শুধু ধ্বংসস্তূপ চোখে পড়ে। জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের চোখে ফেলা কঠিন। তিনি বলেছেন, আমি দেখতে পেলাম অবশিষ্ট ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি এই সামরিক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েলি সামরিক বাহিনী এর আগেও 2 বার জাবালিয়া অভিযান চালিয়েছে, তবে এবার তারা শহরটিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে, যা চলছে। অবরুদ্ধ এই উপত্যকায় গত প্রায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে 45,287
ফিলিস্তিনি শহীদ এবং 1,10,100 জন আহত হয়েছেন। এছাড়া আরও অত্যন্ত 10,000 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে, যাদের সবাই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সব যুদ্ধেরই নিয়মকানুন থাকে, যার সবগুলো লঙ্ঘন করেছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা আনবোরার প্রধান ফিলিপ জালজিয়া বলেছেন, যে কোনো যুদ্ধতেই কিছু আইন ও নিয়মকানুন থাকে, যার সবকিছুই গাজায় লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি রোববার নিজেদের এক্স পেজে দেওয়া এক পোস্টে সব মন্তব্য করেছেন। বিগত 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইহুদিবাদী পার্শ্ববিক হামলা অত্যন্ত 30 ফিলিস্তিনি নিহত হওয়ার কথা উল্লেখ করে লাজারি বলেছেন, স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরায়েলি হামলায় নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। তিনি এই পার্শ্ববিক হামলার ব্যাপারে নীরবতা ভাঙার কোনো জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের প্রচলিত সব আন্তর্জাতিক আইন কানুন লঙ্ঘন করেছে তেল আবিব। জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, গাজায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল, যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং বন্দীদেরকেও মুক্ত করা যায়। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, এবার সবকিছু করা দরকার। ইহুদিবাদী বাহিনী 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে, যা এখনো চলছে। অবরুদ্ধ এই উপত্যকায় গত প্রায় 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে 45,200 ফিলিস্তিনি শহীদ এবং 1,07,573 জন আহত হয়েছেন। এছাড়া আরও অত্যন্ত 10,000 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে, যাদের সবাই ধ্বংসস্তূপের নিচে পড়ে আটকা হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছে। দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে। দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে ঝুঁকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এইসব উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ সময় তিনি নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প শিবিরকে এই ঝুঁকি সম্পর্কে অবহিত করেছে। ইসরায়েলি হামলার ফলে ইরানের মিত্র ফিলিস্তিন, হামাস ও লেবাননে হিজবুল্লাহর শক্তি কমে গেছে। এছাড়া ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন দেশটির আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে। সাক্ষাৎকারে সুলিভান বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। এতে তেহরানের সামরিক ক্ষমতা হ্রাস পেয়েছে। তিনি বলেছেন, ইরান এখন অনেকেই বলছেন যে হয়তো এখনই আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা দরকার, হয়তো আমাদের পারমাণবিক নীতিগুলো পূর্ণ বিবেচনা করতে হবে। সুলিভান জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি থেকে সরে যেতে পারে এবং ঝুঁকি রয়েছে। তিনি বলেছেন, এই একটি ঝুঁকি যার প্রতি আমরা এখন সতর্ক রয়েছি। আমি নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী দলকে এ বিষয়ে অবহিত করেছি। সুলিভান বলেছেন, ট্রাম্প প্রশাসন যদি ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা কঠোর করে তোলে, তাহলে তেহরান আগের কঠোর অবস্থানে ফিরে যেতে পারে। তবে ইরানের বর্তমান দুর্বল অবস্থায় প্রেক্ষাপটে রাজনৈতিক পথ অনুসন্ধান করার সুযোগও রয়েছে। তিনি আরো বলেছেন, ট্রাম্প এবার হয়তো এমন একটি পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে পারেন, যা দীর্ঘমেয়াদী ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষাকে সীমিত করবে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পন্ন। তবে ডোনাল্ড ট্রাম্প 2017 থেকে 2021 সালে তেহরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে সম্প্রীতিত পরমাণু চুক্তি থেকে সরে আসার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এই চুক্তি ইরানের পারমাণবিক কার্যক্রম সীমা আরোপ করেছে এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছিল।